আমাদের এই এই এক্সপেরিমেন্টে যেটা আমরা করব এটা ইম্পর্টেন্ট। এই কারণে হলো যে আমাদের যে কোন একটা পাইপের মধ্য দিয়ে কোন একটা ফ্লুইড যখন পাঠাতে হয়, আমরা যেখানে ইন্ডাস্ট্রিতে গেলে খালি দেখবো যে খালি পাইপ লাইনের হলো যে বিশাল মানে নেটওয়ার্ক থাকে, এবং হলো যে সব ইকুইপমেন্ট একটা থেকে আরেকটা কিন্তু এই পাইপের মাধ্যমেই কানেক্টেড থাকে। সো এই পাইপ দিয়ে তোমার ফ্লুইডটাকে ফ্লো করতে হবে, এবং হলো যে আমরা এই ফ্লুইডের মধ্যে একটা নির্দিষ্ট প্রেসার মেনটেন করতে চাই এবং একটা টেম্পারেচার মেনটেন করতে চাই, যেটা হলো যে আমরা আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে রাখতে হয় যে এই রিঅ্যাক্টরের মধ্যে এত টেম্পারেচার থাকতে হবে, এত প্রেসার থাকতে হবে। তাহলে হলো যে ওইটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে প্রেসার যখন ড্রপ করে সেটা কি কারণে ড্রপ করে, বা একটা পাইপের মধ্য দিয়ে যখন যায় তখন কিভাবে জিনিসটা ঘটে, মানে লসটা ফ্রিকশনাল লস বা প্রেসার ড্রপ যেটা ওইটা কিভাবে হয়, ওইটা আর কি বোঝার জন্য হলো যে আমাদের এই এক্সপেরিমেন্টটা। তো আমাদের এইখানে যেটা করতেছে এটা হচ্ছে ফ্রিকশনাল লস ইন স্ট্রেট পাইপ, মানে একটা জাস্ট স্ট্রেট পাইপ যেটার মধ্যে কোনো মানে কোনো অ্যাঙ্গেল নাই, কিছু নাই, জাস্ট সোজাসুজি একটা পাইপ। তো ওইটার মধ্য দিয়ে ফ্লো হওয়ার সময় কি পরিমাণ এনার্জি লস হয় ওইটা আমরা হলো যে জানতে চাই। তো আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে এই কিভাবে হলো যে ওই এনার্জি লসটা মেজার করা যায়। মানে প্রেসার লস বা ফ্রিকশনাল লস বলতে আমরা যেটা বুঝতেছি এখানে সেটা হচ্ছে যে ফ্রিকশনের কারণে এনার্জি লস হওয়াটা। তো ওটা আমরা বুঝতে চাই যখন এটার মধ্যে আমরা ওয়াটার ফ্লো করব তখন কি পরিমাণ এনার্জি লস হবে ওইটা আমরা মেজার করবো আর কি। তো এটাই বেসিক্যালি আমাদের এই এক্সপেরিমেন্ট অবজেক্টিভ। তো এর মধ্যে তাহলে আসে যে আমাদের যে ফ্রিকশন লসের সংজ্ঞাটা কি আসলে। সংজ্ঞাটা হলো যে তোমাদের বইয়ে দেয়া আছে যে হলো যখন কোন একটা পাইপ হোজ বা কোন একটা লিমিটেড স্পেসের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো করে তখন হলো ফ্রিকশনের কারণে কি পরিমাণ এনার্জি লস্ট হয়, কি পরিমাণ এনার্জি লস হয় সেটাই হচ্ছে আমাদের ফ্রিকশন লস বলি আমরা, ডিউ টু ফ্রিকশন। তো এই ফ্রিকশনাল লস কি কারণে হইতে পারে। ফ্রিকশন মানে আমরা জানি যে ঘর্ষণ, মানে একটা সার্ফেসের সাথে একটা সার্ফেসের ঘষা লাগলে কি হয়, আহ, ওইটাকেই তো আমরা বলি ফ্রিকশন, তাই তো। এবং ওই সময় কিন্তু কিছু এনার্জি লস হয়ে যায় যেটা হলো রিকভার করা যায় না। ইরিভার্সিবল প্রসেসে হলো যে আমরা পড়তাম যে ফ্রিকশনের মাধ্যমে যেই এনার্জিটা লস হয় ওটা রিকভার করা যায় না, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। তো যে এই ফ্রিকশন লসের এই ক্ষেত্রে একটা পাইপের মধ্য দিয়ে যখন ফ্লুইড ফ্লো করবে সেক্ষেত্রে ফ্রিকশন লসের রিজন গুলো কি। তোমরা কি আমার কথা শুনতেছো? কেউ রেসপন্ড করো স্যার। নাহলে আমি বুঝবো না। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। জি স্যার। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা কিছু মানে তোমার রিজন আছে আর কি। এর মধ্যে কিছু রিজন হচ্ছে যে ফ্লোর কন্ডিশনটা কিরকম, মানে ধরো ফ্লুইডটা যে ফ্লো করতেছে ওর ভেলোসিটিটা কিরকম ওটা বোঝা দরকার। ভেলোসিটি সাথে রিলেটেড হচ্ছে রেনল্ড নাম্বার, মানে রেনল্ড নাম্বারের উপর বেস করে তো আমরা ফ্লোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি যেটা তোমরা জানো অলরেডি, যে ল্যামিনার ফ্লো, ট্রানজিয়েন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তাহলে যে এই টাইপের ফ্লোটা কি টাইপের কন্ডিশন তার উপর বেস করে ফ্রিকশনাল লস বেশি হবে না কম হবে এটা একটা বোঝা যায়। তারপর যে আমাদের সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টি গুলো দেখে বোঝা যায় যে সিস্টেমের যে পাইপের ভিতর দিয়ে যাচ্ছে ওইটার ডায়া কত, বা যে ফ্লুইডটা যাচ্ছে ওইটার ডেন্সিটি কত, এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। এগুলোর উপর বেস করে ফ্রিকশন লসটা ভ্যারি করে। তো মূলত যেই কারণে ফ্রিকশনাল লস হয় সেটা হচ্ছে যে ফ্লুইডের যে পার্টিকেল গুলো সেই ফ্লুইড পার্টিকেল গুলো নিজে মুভ করার সময় নিজেদের মধ্যে ঘর্ষণ হয় এবং হলো সারফেসের সাথেও ঘর্ষণ হয়। যদি সারফেসটা স্মুথ থাকে সেই ক্ষেত্রে হলো যে সারফেসের সাথে ঘর্ষণটা কম হবে, সেক্ষেত্রে ফ্রিকশনাল লস কম হবে। বাট হলো যে দেখা যায় যে আমাদের পাইপ যেগুলো অনেক বছর ধরে চলার কারণে বা অনেক যেহেতু আহ, বিশেষ করে আমাদের ল্যাবে যে সব ইয়াগুলো আছে আর কি, সেটআপ গুলো আছে এগুলো কিন্তু অনেক পুরাতন। ধরো 90 সালের মানে 80-90 এর দিকের অনেক ইকুইপমেন্ট কিন্তু এখনো আছে এখানে। So, এগুলো বহু আগের। So, এইসব পাইপ তো অনেকগুলো রিপ্লেস করা হয়েছে, বাট ধরো এখন কারেন্টলি যেগুলো আছে এগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে অনেক পুরাতন। তো এগুলোর মধ্যে অবশ্যই চলো যে পাইপের সার্ফেসটা স্মুথ না, মানে মানে ফ্লো করতে করতে একটা সময় গিয়ে তার মধ্যে অবশ্যই কিছুটা এই যে উঁচা নিচা হয়ে গেছে বা কিছুটা অংশ তোমার হয়ে গেছে।
এইসব কারণে হলো যে সারফেসটা স্মুথ না, এই কারণে হলো যে ফ্রিকশন হয় বেশি ফ্লুইড পার্টিকুলার সাথে, ফ্লুইড মলিকুলের সাথে, তখন হলো যে পাইপের ফ্রিকশনটা বেশি হয়। তো এগুলোর কারণে হইতে পারে। তারপরে যখন তোমার যদি কোনো বেন্ড থাকে বা কোনো একটা কোনো জায়গা থেকে যে সাডেনলি টার্ন নিল, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাইপটা বেঁকে গেছে, বা ধরো হুট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই বেঁকে গেল, তাহলে কিন্তু ওই পয়েন্টে গিয়ে প্রচন্ড একটা এনার্জি লস হবে। ঠিক আছে, কারণ যে পুরো জিনিসটাকে আবার মুভ করে ঘুরে আসতে হচ্ছে, তখন সার্ফেসের সাথে সে কিন্তু খুব জোরে ধাক্কা খাবে, তো ফ্রিকশনটা তখন বেশি হবে। তো এইসব কারণ হলো যে ফ্রিকশনাল লস হইতে পারে। তো যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এই শুধু একটা স্ট্রেট পাইপের জন্য হিসেব করছি, যেটার মধ্যে কোনো ব্যান্ড কিঙ্ক মানে কিছু নাই, কোন রকম কোনো আঁকা বাঁকা কিছু নাই আর কি। ঠিক আছে, তো হলো যে আমরা তাহলে এখন যদি আমাদের সিস্টেমের জন্য বোঝার চেষ্টা করি আর কি, যে আমাদের সিস্টেমটা কি, ওটা যদি একটা ছবি আমরা দেখতে চাই, তাহলে ছবিটা হচ্ছে এরকম। আমাদের পাইপটা, আমাদের পাইপ হচ্ছে যে এখানে একটা দেখো একটা ম্যানোমিটার আছে, সেটার মধ্যে একটা ম্যানোমিটার আছে। ম্যানোমিটারের বাম প্রান্তটা, যদিও এটা এখানে লাগানো নাই, এটা হচ্ছে লাগানো থাকবে আর কি। হ্যাঁ, এটা ওপেন না, এখানে ছবিতে যেটা আছে ওটা মানে পুরোপুরি কারেক্ট না। মানে এই ম্যানোমিটার ফ্লুইড যেটা দেখতে পাচ্ছ মাঝে আছে, এবং এই জায়গাটার সাথে এই পাইপটা কানেক্টেড আর কি। এই জায়গাটা কানেক্টেড এই ডান পাশের পাইপের সাথে, আবার হলো যে রাইট যে ম্যানোমিটার যে রাইট লেগ এটা কানেক্টেড। তাহলে হলো যে এটার এক প্রান্ত গিয়ে এই বাম পাশে লাগছে, আর হলো যে এটা এক প্রান্ত গিয়ে ডান পাশে এখানে এই পয়েন্টে কানেক্টেড। তো হলো যে আমরা হলো যে এই লেংথের মধ্যে ফ্লো করার জন্য কি পরিমাণ ফ্রিকশনাল লস হবে ওইটা আমরা বুঝতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটা পাইপ দুইটা কিন্তু কি একই হাইটের মধ্যে আছে, তাই তো? ঠিক আছে, তাহলে হলো যে আমরা যদি প্রেসার ড্রপ কত সেটা যদি বের করতে চাই, হ্যাঁ, তাহলে হলো যে কি করব, সেটা হচ্ছে আমি আগে দেখাই যে আমরা যদি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে আসি, যে আমি যদি এই জিনিসটা এনার্জি ব্যালেন্সটা বুঝতে চাই, তাহলে কি হবে? এনার্জি ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে আমার E1 বাই গামা প্লাস Z1 প্লাস V1 স্কয়ার বাই 2G প্লাস HA minus HR minus HL is equal to P2 by gamma plus Z2 plus V2 square by 2G। আমাদের পাইপ হচ্ছে এরকম, মানে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটা 1 দিলাম, মানে 2 দিলাম, মানে এই দুইটা পয়েন্টের মধ্যে আমি যদি বুঝতে চাই তাহলে এই জিনিসটা কি হবে এখানে, যেটা বোঝার ব্যাপার হচ্ছে যে Z1 আর Z2 কিন্তু সমান। ঠিক আছে, তাহলে যে এখানে কোনটার মানে কি, পিয়ন বাই গামা মানে কি, যে প্রেসার হেড, তাই তো? Z1 হচ্ছে কি আমার এলিভেশন হেড V1 স্কয়ার বাই 2G, এটা হচ্ছে কি আমার ভেলোসিটি হেড। তাহলে আমরা জানি যে দুইটা পয়েন্টের মধ্যে ইয়া সমান হইতে হবে, মানে এনার্জি সমান হইতে হবে। এবং এক্ষেত্রে এইচ এ কি বলতেছে, যদি কোনো এনার্জি অ্যাডেড হয় তাহলে সেটা এখানে আসবে, এবং যদি কোনো পয়েন্ট মানে যদি এনার্জি এখান থেকে তুমি রিমুভ করো, তাহলে হলো যে এটা সেটা মাইনাস হয়ে যাবে। এবং যে কি পরিমাণ লস হয়েছে, কি পরিমাণ এনার্জি, এটা হচ্ছে ফ্রিকশনাল লসের জন্য এটা ইউজ করা হয় এই চ্যানেল। ঠিক আছে, তো যে এইটা ইকুয়াল টু হবে যে অন্য পয়েন্টের এনার্জিটা সমান, মানে এই পয়েন্ট থেকে যদি কোনো এনার্জি লস হয়ে যায় তাহলে আলটিমেটলি এই পয়েন্টে এসে এই এনার্জিটা বাকি থাকবে আর কি। ঠিক আছে, তাহলে যদি আমরা দুইটা হিসাব করি, যে আমাদের এখানে কিন্তু কি কোনো এনার্জি অ্যাড করা হয় নাই, মানে আমরা কিন্তু পাম্প ইউজ করে পানিকে ফ্লো করতেছি না, এরকম কিছু কিন্তু আমরা করছি না। তাহলে এখানে এইচ এ কিন্তু জিরো, এখান থেকে কোনো এনার্জি হলো যে আমরা রিমুভ করে নিই। ঠিক আছে, বা এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে কোনো হিট ধরো বের হয়ে যাচ্ছে না সিস্টেম থেকে, এটাকেও আমরা কিন্তু কি জিরো ধরতেছি। তো আমরা বললাম কি Z1 আর Z2 কিন্তু সমান, যেহেতু তারা একই এলিভেশনে আছে। ঠিক আছে, দুইটা পয়েন্ট একই এলিভেশনে আছে, Z1 আর Z2 সমান। আবার হচ্ছে V1 আর V2 কিন্তু সমান। এটা ক্লিয়ার, কারণ হলো যে কি তাদের ক্রস সেকশনাল এরিয়া একই। ঠিক আছে, তাহলে যেহেতু আমি একটা নির্দিষ্ট ফ্লো রেট যখন চালাবো, তখন অবশ্যই 1.1 এ যে পরিমাণ
ভেলোসিটি এবং পয়েন্ট 2 তে ভেলোসিটি একই হবে, ঠিক আছে? তাহলে হলো যে আমরা বলতে পারি যে এই দুইটাকে আমরা ইয়ে করে দিতে পারি বাদ, ঠিক আছে? তাহলে কি বাকি থাকলো আমাদের? বাকি আছে এই পাশে P1 বাই গামা মাইনাস HL, আর এই পাশে বাকি আছে P2 বাই গামা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হেড লসকে আমরা লিখতে পারি P1 বাই গামা মাইনাস P2 বাই গামা। তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি লস, ফ্রিকশনাল লস, ঠিক আছে? এখন যদি দুইটার হাইট ডিফারেন্ট হইতো তাহলে কিন্তু এটা এরকম হতো না, মানে 1 আর 2 পয়েন্ট যদি দুইটা ভিন্ন এলিভেশনে থাকতো তখন মানে জিনিসটা একটু কমপ্লেক্স হতো, বাট আমাদের এই সিস্টেমের জন্য এটা হচ্ছে যে সিম্পলিফাইড ভাবে এটা লেখা যায়। তাহলে হেড লসকে আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে যে প্রেসার হেড তার ডিফারেন্স থেকে বের করতে পারি, ঠিক আছে? আমরা এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো তারপরে যেটা আসতেছে সেটা হলো যে হেড লস তো বের করছি আমরা, এটা দেখাইলাম যে দুইটা পয়েন্টের মধ্যে প্রেসারের ডিফারেন্স, বাট হলো আরেক ভাবে বের করা যায়, যেটা হলো যে একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, সেটার নাম হচ্ছে ডার্সি-উইসব্যাক ইকুয়েশন, ঠিক আছে? ধরো এটা আমি যদি লিখি এই পাশে, এখানে না, এদিকে লিখতেছি, ধরো এখানে না, আমি একটা ইয়ে ওপেন করি। ধরো আমাদের ডার্সি-উইসব্যাক ইকুয়েশন, তো এই ডার্সি এবং উইসব্যাচ মিলে বা উইসব্যাক মিলে ওরা হলো যে একটা মানে ইকুয়েশন তারা ডিরাইভ করছে যে এই হেড লসটা বের করার জন্য, যেটাকে আমরা এইভাবে বের করলাম পিএম গামা বাই ডি মাইনাস হেড লস, এটা তো আমরা বের করলাম এনার্জি ইকুয়েশন থেকে। তো ওরা একটা থিওরি দিয়েছে যে না, আরেকভাবে হলো বের করা সম্ভব, সেই হেড লসটাকে ওরা নাম দিয়েছে ডার্সি-উইসব্যাক ইকুয়েশন, নাম দিয়েছে আর কি ইকুয়েশনটাকে। তো এই অনুযায়ী ওরা এটার ইকুয়েশন তৈরি করছে, এটা FL/D b²/2g। এখানে এল হচ্ছে ওই ওর ক্যারেক্টারিস্টিক্স লেংথ, মানে যেই পাইপটা ছিল, তো বাঁকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে হলো যে মনে করো আমি দুইটা পয়েন্টে ম্যানোমিটার লাগানো ছিল, তাই তো? ম্যানোমিটারের প্রান্ত, মানে নর্মালি চিন্তা করো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, এই যে লেংথটা হবে, এই লেংথের জন্য এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স লেংথ এল। পাইপের আরো লম্বা হইতে পারে, বাট হলো যে আমরা কতটুকু লেংথের জন্য হলো যে মেজার করব হেড লসটা, সেটার উপর বেস করে আমার ক্যারেক্টারিস্টিক্স লেংথ বলবো আমরা এল, ঠিক আছে? তারপর হলো যে আমাদের আরেকটা ইয়া থাকবে ডি। ডি হচ্ছে আমাদের, এখানে ডি একটা নাম আছে, সেটা হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার, ঠিক আছে? এটার হলো যে সংজ্ঞাটা আমি ক্লিয়ার করতেছি, তার আগে বাকিটা বলি। যে এখানে কি আছে, ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে আমাদের এই যে একক সময়ে কি পরিমাণ মানে ভেলোসিটি তো বুঝোই তোমরা, এটা বোঝানো আসলে কিছু নেই। তো যাও, ভেলোসিটিকে আমরা ভলিউমেট্রিক ফ্লো রেট বাই এরিয়া এভাবে প্রকাশ করি, তাই তো? এই যে এখানে এই এরিয়াটা হচ্ছে যে তোমার ক্রস সেকশনাল এরিয়া, সে ক্রস সেকশনাল এরিয়া মানে যেই পথে সে ফ্লো করতেছে। যেমন ধরো একটা সিলিন্ড্রিক্যাল পাইপ, এই পাইপটাই ধরো, এটার ক্রস সেকশনাল এরিয়াটা কি, কত কি হবে, মানে ফর্মুলা দিয়ে? I/4d²। হ্যাঁ, হ্যালো, I/4d²। এটা পাই আর স্কোয়ার হবে আর কি, ঠিক আছে? মানে হলো যে এটা একটা পাইপ সিলিন্ড্রিক্যাল, তো তোর ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে, পাই আর স্কোয়ার বা পাই/4d², যেটা বলবো আর কি। ডায়া, ডি হচ্ছে ডায়া বা এখানে হাইড্রোলিক ডায়ামিটার, ঠিক আছে? একটা সিলিন্ড্রিক্যাল পাইপের জন্য এরিয়া হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভেলোসিটিটা বের করতে পারি। মনে করো আমরা পাইপের ডায়া জানি, ইনার ডায়া, আবার হচ্ছে যদি আমরা জানি যে ফ্লো রেটটা কত, ওটা যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি।
ঠিক আছে, তাহলে ডার্সি-উইসবার্গ ইকুয়েশন থেকে এটা বের করা যায়, বাট ডি এর সংজ্ঞাটা হলো যে একটু ডিফারেন্ট। আর আরেকটা প্যারামিটার হচ্ছে এফ। আগে ডি এর ব্যাপারটাতে আসি। ডি হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার অফ পাইপ। এখন তোমার পাইপ ধরো তোমার যে সার্কুলার ক্রস সেকশন থাকলো, সেক্ষেত্রে আমি বললাম যে ডি হচ্ছে যে ওই জায়গাটাই। যদি তোমার সার্কুলার ক্রস সেকশন থাকে নর্মাল, তাহলে এই যে এটাই হচ্ছে তোমার হাইড্রোলিক ডায়ামিটার। কিন্তু যদি ক্রস সেকশনটা এরকম না হয়ে চতুষ্কোণ হয়, মনে করো ত্রিভুজ হয়, মনে করো কোনো একটা এরকম পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশন দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমার এই ডি এর ভ্যালুটা ডিফারেন্ট হবে। বুঝছো, এই ডি তো এখন তুমি কিভাবে নিবা? এই ডি তো তুমি সার্কুলার দিকে ডি দিলা, বাট এটার জন্য ডি কি হবে? এটার জন্য ডি কি হবে? ঠিক আছে, তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে 4a/p। ঠিক আছে, এখানে এ হচ্ছে ফ্লো এরিয়া আর পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার। মানে যেমন আমি যদি এখন সার্কুলারের জন্য দেখি, এটার জন্য দেখি ওর ফ্লো এরিয়া কত, 5/4 d² কিন্তু, তাই না? এটা একটা ওর এরিয়াটা হচ্ছে 5/4 d², যতটুকু এরিয়া দিয়ে ফ্লো করছে ওটা তো সার্কুলার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো। আর পেরিমিটার হলো যে পরিমাণ জায়গাটা সে ভিজাচ্ছে আর কি, তাহলে হলো যে এই পেরিমিটারটা হচ্ছে 2πr বা πd। ঠিক আছে, তাহলে এখানে পাই গেল পাই, একটা ডি কাটা একটা ডি কাটা, তাহলে দেখা যাচ্ছে যে তোমার যখন সার্কুলার ক্রস সেকশন হবে তখন সেটা হচ্ছে ডি থাকে। আর আমাদের পাইপগুলো তো সব অ্যাকচুয়ালি সার্কুলার ক্রস সেকশনেরই হয়, ডিফারেন্ট আকৃতির কিন্তু হয় না। বাট হলো যে যদি ত্রিভুজের জন্য বের করতে বলি তখন বের করা যাবে না, তখন এই যে ত্রিভুজের এরিয়াটা বের করবা, ত্রিভুজের পেরিমিটার কত বের করবা। আর মনে করো যে এরকম ক্রস যদি হয়, ক্রস বলতেছি মানে হলো যে তোমার যদি এরকম বর্গাকার থাকে, স্কোয়ার হয়, তাহলে সেগুলো বের করা যাবে তো, যাবে তাই না? তো যা বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটাই। তো ডি এর ভ্যালুটা হচ্ছে যে ডিফারেন্ট হইতে পারে আর কি। তো হলো যে আর যেটা বাকি থাকতেছে সেটা হলো যে এফ, এফটা বাকি থাকতেছে। সেই এফটা কি আসলে? এফ হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। হ্যাঁ, এই ফ্রিকশন ফ্যাক্টরটা হচ্ছে তোমার হলো যে কনস্ট্যান্ট না আর কি, ফ্রিকশন ফ্যাক্টরটা কনস্ট্যান্ট না। তো এই ফ্রিকশন ফ্যাক্টরটা হচ্ছে যে তোমার ওই যে পাইপের উপর নির্ভর করবে, পাইপের ডায়া কিরকম এগুলোর উপর নির্ভর করবে, রাফনেস কেমন তার উপর নির্ভর করবে, এবং হলো যে ফ্লুইডের ফ্লোটা কেমন ওইটার উপরও নির্ভর করবে। ঠিক আছে, মানে এটা কি ল্যামিনার নাকি হলো টার্বুলেন্ট তার উপর নির্ভর করবে। ল্যামিনারের জন্য ফ্রিকশন ফ্যাক্টর হলে একরকম হবে, টার্বুলেন্স হলে টার্বুলেন্ট হলে ওটার জন্য আরেক রকম হবে। তো ওগুলা বের করার জন্য আমাদের ডায়াগ্রাম আছে বা ইকুয়েশন আছে। ঠিক আছে, তো যে এটা হলো যে ডার্সি-উইসবার্গ ইকুয়েশনের বৈশিষ্ট্য যে এটা দিয়ে তুমি হলো যে সরাসরি হেড লসটা বের করতে পারবে, যে কি পরিমাণ এনার্জি লস হয়। ঠিক আছে, মানে আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে এনার্জি লস কি পরিমাণ হয় এটা বের করা, এবং সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি আমরা বের করব এবং থিওরিটিক্যালিও বের করব, এবং হলো যে আমরা একই সাথে ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু গুলো এক্সপেরিমেন্টালি বের করব এবং থিওরিটিক্যালি বের করব। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে কিভাবে আমরা বের করব সেটা। তো তার আগে আমি তোমাদেরকে সেট আপটা একটু দেখাই দিই, যে ফ্যাক্টর কিভাবে বের করবো এটা হলো যে আমি আসতেছি, বাট তার আগে আমরা সেট আপটা দেখাই। যে এটা হচ্ছে আমাদের ওই সেট আপটা আর কি। ঠিক আছে, যেটা হলো আহ, ইয়া দিয়ে দেখাচ্ছি, মানে জাস্ট ছবি দিয়ে। তাহলে এই ম্যানোমিটারের মাধ্যমে আমাদের সিস্টেমে একটা ম্যানোমিটার আছে, এই ম্যানোমিটার দিয়ে সরাসরি আমরা প্রেসার ড্রপটা বের করতে পারি। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল হেড লস বা প্রেসার ড্রপের মেজারমেন্ট। ঠিক আছে, আর হলো যে ডার্সি-উইসবার্গের যে ইকুয়েশনটা দেখালাম ওটা হচ্ছে যে তোমার থিওরিটিক্যালি প্রেসার ড্রপ বের করার জন্য।
তাহলে যেটা হবে যে ওয়াটার হলো যে এই পাশ থেকে ফ্লো করছে, ঠিক আছে, বাম পাশ থেকে, সেটা আবার বাম পাশ থেকে ফ্লো করছে এবং হলো যে এখান দিয়ে রাইট সাইডে গিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। তো হলো যে এদিকে হলো যে একটা ভালভ আছে, এই ভালভটা কন্ট্রোল করে আমরা পানির ফ্লোরেটটা কন্ট্রোল করতে পারি। আর হলো যে আমাদের মাঝে যে ম্যানোমিটার আছে, ম্যানোমিটারের যে দুইটা প্রান্ত, ম্যানোমিটারের দুইটা প্রান্ত হলো যে এই পাইপের দুইটা পয়েন্টের সাথে কানেক্টেড, এবং হলো যে আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে হেড লস বা প্রেসার লস কতটুকু হবে ওইটা বের করছি। তো ওইটা বের করছি এবং যখন ওয়াটার ফ্লো করব না, তখন হলো যে আমাদের ম্যানোমিটারের এই দুইটা যে লেভেল, রাইট লেগ এবং লেফট লেগ, এই দুইটা হলো যে একই লেভেলে থাকবে, ঠিক আছে, কারণ হলো যে কোনো পানি ফ্লো করতেছে না, তো কোনো প্রেসারের কোনো চেঞ্জ নেই। আর যখন পানি ফ্লো করবে, পাইপটা হচ্ছে অনেক লম্বা, সো আস্তে আস্তে যখন ইনলেট থেকে এই আউটলেটে পানি আসবে, তখন অবশ্যই ফ্রিকশনের কারণে তার হলো যে এনার্জি লস হবে এবং প্রেসার লস হবে। ফলে যখন দেখা যাবে যে এই বাম পাশের পয়েন্টটা তো আমার বাম পাশের লেগের সাথে কানেক্টেড, যেহেতু এই পাশে প্রেসার বেশি, দেখা যাবে যে এই জিনিসটা নিচে থাকবে, এবং যেহেতু আস্তে আস্তে হচ্ছে সে এনার্জি লস করছে, তাহলে ডান পাশে আস্তে আস্তে তার এই পাশে চাপটা কম থাকবে। এই কারণে হলো কি, মানে এই রাইট সাইডের যে ফ্লুইডটা এটা উপরে থাকবে। তো এদের ডিফারেন্সটা আমরা হলো যে মেজার করবো এবং ডিফারেন্স থেকে বের করা যায় যে তোমার ইয়াটা মানে এক্সপেরিমেন্টাল প্রেসার ড্রপ কত হবে। তার আগে আমরা তোমাদেরকে যে এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটা দেখে যে কিভাবে এক্সপেরিমেন্টটা রান করা হচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা, সবাই এটা একটু দেখো, এই ভিডিওটা একটু দেখো, যে এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপটার ভিডিও আর কি, যেটা কিভাবে রাখা হয়েছে। তো বেসিক্যালি যেটা দেখেছি ওইটাই। আহ, দেখো যে এটা হচ্ছে আমাদের ম্যানোমিটারটা, ঠিক আছে। প্রথমে যেটা দেখালো, একটু বাঁকা করে দেখানো হয়েছে, ম্যানোমিটারটা আবার দেখাবো। ম্যানোমিটারটার
এবং কি হলো যে সেকেন্ড টাইম আবার ফ্লো রেট চেঞ্জ করছে, বলা হলো যে ম্যানোমিটার রিডিং এ চেঞ্জ আসতেছে। হ্যাঁ, ফ্লো রেট চেঞ্জ করছে, ম্যানোমিটার রিডিং নেওয়া হয়েছে, আবার হলো যে ওয়াটার হলো যে মেজার করা হবে এখন। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টাল সেটআপটা আই গেস বোঝা গেল। ওকে, তাহলে আমরা হলো যে আরেকটু আগাই। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এক্সপেরিমেন্টাল হেড লস বের করা এবং থিওরিটিক্যাল হেড লস বের করা। তো থিওরিটিক্যাল হেড লসের জন্য আমি কি দেখাইলাম? প্রথমে কিন্তু ডার্সি-উইজবেক ইকুয়েশনটা দেখালাম, যেটা দিয়ে তোমরা থিওরিটিক্যালি হেড লস বের করতে পারো। এক্সপেরিমেন্টাল হেড লস কিভাবে বের করবা, ঠিক আছে? ওই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে আমরা হলো একটা ইকুয়েশন ইউজ করব, যেটা তোমাদেরকে পড়ানোর কথা অলরেডি, যে আমরা দুইটা পয়েন্টের মধ্যে প্রেসার গুলো আমরা জানতে চাই, ঠিক আছে? ধরো এই পয়েন্টে, ইনলেট পয়েন্টে প্রেসার আমি ধরছি P1, এই পয়েন্টে প্রেসার হচ্ছে P2। তা আমার মনে আছে যে হেড লস কি ছিল, P1 বাই গামা মাইনাস P2 বাই গামা, এটা ছিল না? তাই তো? তাহলে হলো যে এখন ধরো আমি এটা মিডল পয়েন্ট ধরি, বা এই পয়েন্টও ধরতে পারো, মানে একই কথা। তুমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা একই হাইটের মধ্যে ধরছি, ঠিক আছে? ওইটাও ধরা যায়, যে পয়েন্টে পয়েন্টে কানেক্টেড, ওই উপরের দুইটা পয়েন্টের মধ্যে হেড লস আমরা ধরো দেখতে পাবো। তাহলে এই যে এই দুইটার মধ্যে যে হাইটটা, ওইটার ডিফারেন্সের যে হাইটটা, ওইটাকে আমরা নাম দিলাম আর, ঠিক আছে? তারপর হলো যে এই পয়েন্ট থেকে শুরু করে, যে পয়েন্টে লাগানো ওখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে হলো এই ডিসটেন্সটা আমি দিচ্ছি h1, এখানেও তো একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে ডিফারেন্স হচ্ছে h2, বোঝা গেল? তাহলে এইদিকে h1 আছে, এদিকে h2 আছে। এখন আমি যদি বের করতে চাই এদের মধ্যে সম্পর্কটা, প্রেসার বের করার যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে কি বলতো, P1 মাইনাস কি হবে যদি আমি নিচের দিকে আসি, P1 প্লাস হবে, P1 প্লাস H1 রো WG, কারণ কি এখানে ওয়াটার, এখানে তো ওয়াটার যাচ্ছে, তাই তো? এটা তো হচ্ছে আমার ম্যানোমিটার ফ্লুইড। P1 প্লাস H1 রো WG, তারপর কি উপরে না, মাইনাস আর ইন্টু ম্যানোমিটার ফ্লুইড। এখানে ম্যানোমিটার ফ্লুইড হিসেবে আমরা ইউজ করতেছি CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আবার মাইনাস কি হবে, H2, এখানে তো পানি, তাহলে H2 রো WG ইজ ইকুয়াল টু কি হয়, P2। এটুকু সবাই তো ক্লিয়ার নাকি? এগুলো তো মনে হয় ক্লাসে দেখানো হয়েছে এতদিনে, যে কিভাবে আমরা প্রেসার বের করতে পারি একটা সিস্টেমের মধ্যে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি P1 মাইনাস P2 যদি রাখি, তাহলে আমরা পাচ্ছি H2 রো WG মাইনাস H1 রো WG প্লাস RG রো CCl4। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার তো, আশা করি? তাহলে এখানে আমরা যদি লিখি যে RG রো CCl4
প্লাস H2 minus H1 rho WG, এরকম যদি লিখি তাহলে এটাকে কি লেখা যায়? RG rho CCl4 plus H2 minus H1 সমান কি? H2 minus H1 সমান কি হবে? মাইনাস আর, ঠিক আছে? তাহলে এটা নেই, এখানে মাইনাস আর রো WG এটা হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি আর কমন নিয়ে ফেলি, RG কমন নিলে রো CCl4 মাইনাস রো W, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে P1 minus P2 by গামা, গামা মানে কি? গামা মানে রো জি আর কি, রো WG। তাহলে হেড লস সমান P1 minus P2 by গামা রো WG। তাহলে এখানে কি থাকতেছে? আর জি ইন্টু রো CCl4 রো W ডিভাইডেড বাই রো WG। এখানে জি জি কাটা যাচ্ছে, তাহলে এটা কি থাকতেছে? আর ইন্টু রো CCl4 রো W বাই রো W। এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে নাকি আমি কোথাও ভুল করছি? আচ্ছা, তাহলে এখন যেটা বাকি থাকে যে এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল হেড লস, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এখানে যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল হেড লস, ঠিক আছে? আগে যেটা আমরা বের করছিলাম সেটা ছিল ডার্সি-উইসবেক দিয়ে আমরা থিওরিটিক্যাল হেড লস বের করছিলাম, ঠিক আছে? এটুকু তো গেল। তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর এর একটা ব্যাপার ছিল, ফ্রিকশন ফ্যাক্টর কেমনে বের করবো, ঠিক আছে? তো ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের আছে মুডি ডায়াগ্রাম। মুডি ডায়াগ্রাম দিয়ে ফ্রিকশন ফ্যাক্টর বের করা সম্ভব। তো মুডি এটা হচ্ছে আমাদের মুডি ডায়াগ্রাম। তো মুডি ডায়াগ্রামের তিনটা সাইড আছে, এটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, আর এটা হচ্ছে রেনল্ডস নাম্বার, আর হচ্ছে রিলেটিভ পাইপ রাফনেস। মুডি ডায়াগ্রামের উদ্দেশ্যই হচ্ছে যে ফ্রিকশন ফ্যাক্টর বের করা, এবং যে বিভিন্ন রিজিয়নের জন্য এখানে আলাদা করে দেওয়া আছে যে এটা হচ্ছে ল্যামিনার রিজিয়ন, এইখানকার জন্য সরাসরি তুমি 64/RE দিয়ে বের করতে পারবে, অথবা এখান থেকেও গ্রাফ থেকে দেখে সরাসরি বের করতে পারবে। আর হলো যে ট্রানজিশন রিজিয়ন আছে, যেটা হলো যে দুইটার বৈশিষ্ট্যের মাঝামাঝি। তারপর হচ্ছে আছে আমাদের টার্বুলেন্ট রিজিয়ন। তাহলে ধরো তোমার এই 2000 বা 2200-2500 পরে থেকে মোটামুটি হলো যে তোমার টার্বুলেন্ট রিজিয়নে চলে আসছি আমরা। এখানে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? যে আমরা যেমন ডান পাশে দেখতেছি যে কি দেখতেছো বলতো, যে ডান পাশে আছে আমার রিলেটিভ পাইপ রাফনেস লেখা, এবং যে এরকম রিলেটিভ পাইপ রাফনেস এর বিভিন্ন ভ্যালু থেকে এবং বিভিন্ন লাইন চলে গেছে বাম পাশে, এবং নিচে রেনল্ডস নাম্বার আছে। তাহলে তুমি কিভাবে ভ্যালুটা রিড করবে, ঠিক আছে? এখান থেকে তুমি কিভাবে ফ্রিকশন ফ্যাক্টর পাবে? এখানে যেটা করতে হয় যে তোমাকে আগে রিলেটিভ পাইপ রাফনেস বের করতে হবে। রিলেটিভ পাইপ রাফনেস বের করবা, সেটার ভ্যালু হচ্ছে E/D। দেখো E/D, E হচ্ছে তোমার অ্যাবসলিউট পাইপ রাফনেস, অ্যাবসলিউট রাফনেস, আর ডি হচ্ছে তোমার ডায়ামিটার। তো এখানে তোমরা দেখবা যে তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, বইয়ে একটা চার্ট দেওয়া আছে কি যে মানে তোমাদের এই ল্যাবের যে ম্যানুয়াল ওখানে ওই চার্টের মধ্যে দেওয়া আছে বিভিন্ন তোমার ধরনের পাইপ ম্যাটেরিয়ালের জন্য অ্যাবসলিউট রাফনেস কত হয় সেটা। যেমন আমাদের এখানে আমরা ইউজ করতেছি কমার্শিয়াল স্টিল, তাহলে আমাদের জন্য যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 45 মাইক্রন, ঠিক আছে? তাহলে ই এর ভ্যালু হচ্ছে 45 মাইক্রন, এবং ডি হচ্ছে ডায়া তোমাদের এখানে দেয়া আছে। তাহলে এই ডায়াটা এবং এটার থেকে আমরা হচ্ছে রিলেটিভ পাইপ রাফনেস পাবো, ধরলাম
যে আমাদের রিলেটিভ পাইপ রাফনেসের ভ্যালু হচ্ছে 0.001, যেটা এখানে দেয়া আছে, এবং হলো যে আমি ধরলাম যে আমার রেনল্ড নাম্বার হচ্ছে 1,00,000, মানে 10⁵, তবে এই ভ্যালু এবং 0.001 ধরলাম যে আমি এই ভ্যালু আমি জানি। তাহলে এখান থেকে আমি কিভাবে ফ্রিকশন ফ্যাক্টর বের করবো? তাহলে আমাকে লাইন ফলো করতে হবে, ঠিক আছে? এই যে প্যারাবোলিক যে সব লাইন আছে ওই লাইন ফলো করতে হবে। তাহলে এই লাইন ফলো করতেছি আমি, এদিক দিয়ে ফলো করতে করতে এখানে আস্তে আস্তে 10⁵ যেখানে, ওইখানে এসে আমি থেমে যাব, এই জায়গাটা। এইটা হচ্ছে আমার ওই পয়েন্টটা। আমি কিন্তু স্ট্রেট আসবো না, আমি কিন্তু লাইন ফলো করে যেতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে আমি এবার বামে গেলে আমি ফ্রিকশন ফ্যাক্টর পাবো। তাহলে এই পয়েন্ট থেকে এবার আমি স্ট্রেট বামে গেলে এইখানে পয়েন্ট পাচ্ছি। তাহলে ধরো 0.023 বা কিছু একটা, এটা একটা ভ্যালু আমরা পাইলাম এখান থেকে ফ্রিকশন ফ্যাক্টর। তো এখানে তো জিনিসটা ইজি, 10⁵ এবং হলো যে এখানে 0.001 আছে, এটা ইজিয়ার। বাট ধরো আমি যদি বলি যে 0.003 হচ্ছে রিলেটিভ পাইপ রাফনেস, তখন কিভাবে বের করবো, তাই না? তখন কিন্তু একটু ঝামেলা। তখন যেটা করতে হবে আবার একই কাজ, কি তোমাকে লাইন ফলো করতে হবে, বাট কোনো লাইন তো নেই। তো তোমাকে ইমাজিন করতে হবে প্যারালালি আরেকটা লাইন আছে। তুমি এরকম একটা ইমাজিন করে এইভাবে গিয়ে এরকম একটা লাইন তুমি তোমার মতো করে তৈরি করবে আর কি। এবং ধরলাম ধরো যে এটার ভ্যালু 10⁵, আমার 0.003 জন্য দেখা গেছে যে আমার রেনল্ডস নাম্বার 10⁵ ছিল। তাহলে আবার একইভাবে ফলো করবা, এই বরাবর উপরে উঠে এই যে এইখানে ছেদ করলো, ঠিক আছে? তাহলে এখানে ছেদ করলে এদিক দিয়ে গিয়ে এইখানে একটা পয়েন্টে কোথাও ছেদ করলো, তাহলে আমি ধরো এটা 0.028 এরকম আর কি। বুঝা গেছে কিভাবে এটা রিড করতে হবে এই মুডি ডায়াগ্রামটা? মুডি ডায়াগ্রামটার জন্য যে রেনল্ড নাম্বার বের করতে হবে, আর এদিক থেকে রিলেটিভ পাইপ রাফনেস বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেরকম প্যারালাল লাইন কল্পনা করে আমরা হলো যে ইয়েটা বের করতে পারবো, ফ্রিকশন ফ্যাক্টরটা বের করতে পারবো, ঠিক আছে? যদি এক্সাক্ট ভ্যালু তোমরা কেউই এখানে পাবা না, মানে 0.002 পাবা না, সবাইকেই এরকম লাইন ইমাজিন করে ওইভাবে ইন্টারপোলেট করে নিতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে এটা ছিল মুডি ডায়াগ্রাম, যেটা দিয়ে তুমি থিওরিটিক্যালি যে ফ্রিকশন ফ্যাক্টর কত হইতে পারে এটা বের করতে পারো। আচ্ছা, তো বেসিক্যালি এই জিনিসগুলা আছে। এখন হলো এর বাইরে এক্সপেরিমেন্টের ডেমনস্ট্রেশন বা ওগুলা নিয়ে কি কোনো কোশ্চেন আছে তোমাদের? কিভাবে কাজগুলো করা হলো ওই জিনিসটা, এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? মানে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করতে পারো। এতক্ষণ পর্যন্ত যা বলছি তো বুঝছো কিনা? মানে কারো কি কোনো প্রশ্ন নাই নাকি? হলো যে সবাই সব বুঝছো, কিছু একটা বলতে হবে তো। রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না। তোমরা কি আমার কথা শুনতেছো আদৌ, নাকি শুনতেও পাচ্ছ না? স্যার শুনে যাচ্ছে। তোমাদের রেসপন্স এত খারাপ কেন? আমি তো হলো যে অন্যান্য ব্যাচে যে ক্লাস নিয়ে ওরা তো প্রচুর কথা বলে, আমি বলতে পারি না, শোনা ওরা আমাকে যাচ্ছে, থামায় একটু লেট দিতে হবে। আসতেছে। আচ্ছা, লেট আসতেছে সেটা ঠিক আছে, বাট হলো যে তোমরা কি বুঝতেছো কিনা কোনো রেসপন্স তো করতে হবে। স্যার বোঝা স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। একজন প্রশ্ন করছে যে E/D, এখানে ডি কি হাইড্রোলিক ডায়ামিটার কিনা? হ্যাঁ, এখানে ডি যেটা দেখবো ওটা অলওয়েজ হাইড্রোলিক ডায়ামিটার হবে, ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন আছে? প্রাইভেটলি তোমরা সবার সামনে কোশ্চেন করতে পারো, এখানে মানে আনইজি ফিল করার কিছু নাই, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। সবাই কি সব বুঝতে পারছো এখন পর্যন্ত যা বললাম? হ্যাঁ, বলো। বুঝিনি। হ্যাঁ, হাইড্রোলিক ডায়ামিটার হিসেবে কি ক্রস সেকশনাল এরিয়া? হাইড্রোলিক ডায়ামিটার দিয়ে বের করতে হবে। হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে ওইটা হলো যে আমরা
হলো যে হাইড্রোলিক ডায়ামিটারটা দিয়ে বের করো। আসলে জিনিসটা তো মানে কোন ক্ষেত্রে, কারণ যে হাইড্রোলিক ডায়ামিটার বের করতে তো তোমার ক্রস সেকশনাল এরিয়া লাগছে, বাট ওটা হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া না বলে ফ্লো এরিয়া বলাটা বেটার। যখন সার্কুলার হবে মানে কি পরিমাণ এরিয়া দিয়ে ফ্লো করতেছে, আমরা কিন্তু হাইড্রোলিক ডায়ামিটার ওইভাবে বের করি। যখন হলো সিলিন্ড্রিক্যাল পাইপ থাকে তখন হলো যে পাইপের মুখটা যখন সার্কুলার থাকে, মানে ফ্লো এরিয়াটা যখন সার্কুলার থাকে তখন হাইড্রোলিক ডায়ামিটার এবং হলো যে পাইপের ডায়ামিটার একই। কিন্তু যদি দেখা যায় যে ফ্লো এরিয়াটা হচ্ছে একটা ত্রিভুজের মতো বা একটা ধরো স্কোয়ারের মতো, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম থাকবে না। তখন হলো যে তোমার আলাদা করে ফ্লো এরিয়া কত, মানে যেমন বর্গের স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, মানে একটা বাহু যদি এ হয় তাহলে এ স্কোয়ার। আবার হলো যে ওর পেরিমিটার হচ্ছে ধরো 4a, ঠিক আছে? তাহলে হলো যে ওইভাবে বের করে নিতে হবে। আবার ত্রিভুজ হলে জিনিসটা আরেক রকম, ওইভাবে তোমার হাইড্রোলিক ডায়ামিটার বের করতে হবে, ঠিক আছে? ওইটা দিয়ে হলো যে আমরা বের করি আর কি, যে মানে যে এরিয়া গুলা বা মানে ভেলোসিটি গুলা অন্য যে জিনিসগুলা আছে, মানে আমি হলো ওই ডি এর বেসিসে ধরো ই বাই ডি থেকে বের করবো আর কি, ওই ডি দিয়ে বের করবো। ধরো মানে রিলেটিভ পাইপ রেফারেন্সের জন্য ই বাই ডি আছে না, ওই ডিটা হচ্ছে যে আমার এই ডি আর কি, হাইড্রোলিক ডায়ামিটার। বা আমার হলো যে ডার্সি-উইসবার্গ ইকুয়েশনে যে ডিটা আছে এটা হচ্ছে আমার ওই হাইড্রোলিক ডায়ামিটার। হ্যাঁ, আচ্ছা। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হলো যে আমি রাইটিং এর দিকে চলে যাই। তো রাইটিং এ হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনটা একটু তোমাদেরকে দেখা দিব যে কিভাবে ক্যালকুলেশন করবা। তো হলো যে এখানে তোমাদেরকে অবজার্ভড ডাটার জন্য একটা সেট দেয়া আছে। সেটা যে এখানে ধরো 8টা সেট ডাটা নেওয়া হয়েছে, এবং হলো যে প্রত্যেকটা সেট ডাটার জন্য কি পরিমাণ ওয়াটার তোমার কালেক্ট করা ছিল ওইটার ম্যাচটা দেয়া আছে। তারপর হলো যে তোমার ওই ম্যানোমিটার রিডিং যেটা আমরা নিয়েছি কার্বন টেট্রাক্লোরাইড, এটা লেফট কলামের রিডিং, রাইট কলামের রিডিং হলো যে আমরা নিয়েছি। তারপর হলো এইখান থেকে আর কি ডিফারেন্স থেকে আমরা বের করব, এই ডিফারেন্সটা দিয়ে হলো যে আমরা বের করবো যে মানে আর এর ভ্যালুটা বের করবো আর কি। এখানে হলো যে আহ, ওই আর থেকে বের করা যায় যে তোমার কি পরিমাণ হেড লস হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি আগাই তাহলে দেখবো যে কি কি তোমরা ক্যালকুলেশন করবে। তো এই জিনিসগুলো আছে, তো আমি যদি একটা একটা করে যাই, সেটা হচ্ছে প্রথমে আমরা যদি যাই তোমার এক্সপেরিমেন্টাল ফ্রিকশন ফ্যাক্টরের ক্ষেত্রে যদি যাই, এক্সপেরিমেন্টাল হেড লস হচ্ছে P1 by gamma into P2 by gamma. আর কি কিছু বলতেছো? ওকে, যাও, এক্সপেরিমেন্টাল হেড লস হচ্ছে আর ইনটু রো CCl4 and rho W বাই রো W। তাহলে এখান থেকে এক্সপেরিমেন্টাল হেড লসের ভ্যালুটা আমরা হলো যে ওই মিটারে নিব অথবা সেন্টিমিটারে নিতে পারি, মিটারে নেওয়াটাই বেটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে HL এক্সপেরিমেন্টাল। তাহলে এখান থেকে আমরা যে এক্সপেরিমেন্টাল যে ফ্রিকশন ফ্যাক্টর ওইটা বের করতে পারি। তো ওইটার জন্য আমরা আসলে ডার্সির ইকুয়েশনটা ইউজ করবো, যে HL সমান F L বাই D B স্কয়ার বাই 2G। মানে এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের যে এক্সপেরিমেন্টালি কিন্তু ফ্রিকশন ফ্যাক্টর বের করার কোনো ইকুয়েশন, মানে এক্সপেরিমেন্টালি তো আমরা ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি না, তাই না? যেমন হেড লসটা আমরা হলো যেরকম ম্যানোমিটারের হাইট থেকে বের করছি, বাট ফ্রিকশন ফ্যাক্টরটা এক্সপেরিমেন্টাল বের করা যায় না। এই জন্য আমরা ডার্সি থেকে যে এইচএলটা বসায়, এইচএলটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল, এটা বসায় ওখান থেকে বের করি আর কি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল হেড লস এবং এক্সপেরিমেন্টাল ফ্রিকশন ফ্যাক্টর। হচ্ছে আমার থিওরিটিক্যাল হেড লস, তার আগে আমাকে থিওরিটিক্যাল ফ্রিকশন ফ্যাক্টর বের করতে হবে। থিওরিটিক্যাল ফ্রিকশন ফ্যাক্টর কোথা থেকে আসবে? সেটা হচ্ছে আমার মুডি ডায়াগ্রাম থেকে, তাই তো? তো মুডি ডায়াগ্রাম থেকে আমার দেখাইছি যে রেনল্ড নাম্বার থেকে আর হলো যে রিলেটিভ পাইপ রাফনেস,
এখান থেকে বের করতে হয়। তাহলে এই জিনিসটা কেমনে বের করতে সেটা তো বলছি, যে অ্যাবসলিউট রাফনেস হচ্ছে তোমার 45 মাইক্রন ছিল, ডি হচ্ছে তোমার ডায়া, এই ডায়া থেকে তুমি এইটার ভ্যালু বের করবা। আর রেনল্ড নাম্বার বের করবা কিভাবে? রেনল্ড নাম্বার বের করতে হলে তোমার জানতে হবে ডিভি রো বাই মিউ। ঠিক আছে, ডি তো আমি জানি, রো এবং মিউ এই দুইটা জিনিস আমার আসবে তোমার ওয়াটারের টেম্পারেচার থেকে বের করতে হবে। যে ওয়াটার টেম্পারেচার মনে করো ধরলাম আমি 27°C, এই টেম্পারেচারের জন্য রো এবং মিউ এর ভ্যালু গুলো কত হয় সেটা তোমাকে চার্ট থেকে বের করতে হবে। এগুলো যে রেফারেন্স তোমাদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ আমাদের ওয়াটার টেম্পারেচার ছিল এত, এবং ওই টেম্পারেচারে আমরা পেয়েছি যে ডেনসিটি এবং ভিসকোসিটির মান হচ্ছে এত। ওখান থেকে আমরা এগুলো বের করতে পারবো। তারপর রয়ে গেছে ভি। ভি হচ্ছে কি ভেলোসিটিটা আর কি। ভেলোসিটি হচ্ছে তোমার আমরা যদি ভলিউমেট্রিক ফ্লো রেট বাই এরিয়া, তো এখানে তো আমরা ম্যাস হিসাব করছি, তাহলে হলো যে এম বাই রো এটা লেখা যায়। ঠিক আছে, এটা এম হচ্ছে মানে কেজি পার সেকেন্ড বা ধরো কিছুতে রাখো, রো তো ডেনসিটি, এরিয়া এরিয়া হচ্ছে কি π/4d²। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো। তাহলে কি এখান থেকে রেনল্ড নাম্বার বের হচ্ছে, তাই তো? তাহলে আমি রেনল্ড নাম্বার জানি, পাইপ রাফনেস জানি, মানে রিলেটিভ পাইপ রাফনেস, এখান থেকে আমি তাহলে কি থিওরিটিক্যালি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারবো না? এটা কি ক্লিয়ার হয়েছে সবার? থিওরিটিক্যাল ফ্রিকশন ফ্যাক্টর আমরা বের করি মুডি ডায়াগ্রাম থেকে। মুডি ডায়াগ্রামে আছে রেনল্ড নাম্বার আর হলো যে রিলেটিভ পাইপ রাফনেস। তো রেনল্ড নাম্বার জানার জন্য আমার ভেলোসিটি জানা লাগে। ওই ভেলোসিটিটা আমি ওই যে এই মাস ফ্লো রেট ডিভাইডেড বাই ডেনসিটি ইনটু এরিয়া, এই ইকুয়েশন দিয়ে ভেলোসিটি বের করি। আর ডেনসিটি আর ভিসকোসিটির ভ্যালুগুলো আমাকে নিতে হয় কোথা থেকে? ওয়াটার টেম্পারেচারের সাথে যে ডেনসিটির যে কোরিলেশনের যে টেবল আছে ওই টেবল থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি রো মিউর ভ্যালু বের করে ফেললাম টেম্পারেচারের জন্য, ভেলোসিটির ভ্যালুটা বের করলাম এম বাই রো এ দিয়ে, তারপর হলো এই যে হাইড্রোলিক ডায়ামিটার ডি, এগুলো বসাই দিলে আমি রেনল্ড নাম্বার পাচ্ছি। রেনল্ড নাম্বার পেয়ে গেলে, রিলেটিভ পাইপ রাফনেস পেয়ে গেলে আমি থিওরিটিক্যালি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি। ঠিক আছে, থিওরিটিক্যাল ফ্রিকশন ফ্যাক্টর বের করে গেলে আমরা হলো যে থিওরিটিক্যাল হেড লসটা বের করতে পারি, HL থিওরিটিক্যাল, এবং এটা আসতেছে তোমার যে ডার্সির উইসব্যাক ইকুয়েশন থেকে। তাহলে F থিওরিটিক্যাল যেটা সেটা ইনটু L/D²/2G, এখানকার সবগুলো ভ্যালু আমি জানি। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি ফ্রিকশন ফ্যাক্টর এবং হেড লস বের করতে পারবো। বোঝা গেল? ওকে, তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বের করছি রিপোর্ট রাইট করে, মানে রিপোর্ট রাইটিং এর জন্য যা যা লাগে আর কি, সেগুলো আমরা বের করছি। এরপর হচ্ছে আমাদের গ্রাফ আঁকতে হয় দুইটা। গ্রাফ আছে, একটা হচ্ছে তোমার এই লগ লগ প্লট, আর একটা হচ্ছে নরমাল প্লট। তো লগ লগ প্লটে হলো যে আমরা বেসিক্যালি মুডি ডায়াগ্রামটাই হলো প্লট করি, মানে এই অর্থে যে আমাদের এক্স অ্যাক্সিসে আমরা রাখি রেনল্ড নাম্বার আর ওয়াই অ্যাক্সিসে রাখি আমরা ফ্রিকশন ফ্যাক্টর। তো মুডি ডায়াগ্রাম আমরা কিরকম দেখছি, এরকম না, এরকম অনেকগুলা লাইন থাকে। তো হলো যে আমাদের এখানে একটাই লাইন হবে, বাট মানে ধরো যে 8টা পয়েন্ট থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এরকম 8টা পয়েন্টের জন্য আমরা হলো ফ্রিকশন ফ্যাক্টরের জন্য একটা লাইন পাবো। ঠিক আছে, তো সেখানে এটা দুইটা লাইন পাওয়া যাবে, কারণ হলো যে আমরা একটা পাবো তোমার এই যে এক্সপেরিমেন্টালের জন্য, মনে করো এই লাইনটা, এটা ধরো এক্সপেরিমেন্টাল ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু, ফ্রিকশন ফ্যাক্টর। এই লাইনটা হচ্ছে ধরো তোমার থিওরিটিক্যাল ফ্রিকশন ফ্যাক্টর। ঠিক আছে, দুইটা লাইন কেন পাবো? কারণ যে আমরা থিওরিটিক্যালি একটা বের করছি, এক্সপেরিমেন্টালি আবার বের করছি। তো এইভাবে দুইটা ভ্যালুর জন্য আমরা দুইটা লাইন পাবো। তো আমরা কম্পেয়ার করে দেখাবো যে কোনটার ভ্যালু বেশি থাকে এবং কেন থাকে, এটা হলো যে আমাদের ডিসকাশনে বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রাফ। আর সেকেন্ড গ্রাফ হচ্ছে যে হেড লস ভার্সেস ফ্লুইড ভেলোসিটি। তাহলে আমরা এখানে দেখবো যে ফ্লুইড ভেলোসিটি ভি আর এখানে হেড লস এদিকে HL। তাহলে এখানে হলো যে আমরা দুইটা লাইন পাবো, একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টালের জন্য, একটা হচ্ছে থিওরিটিক্যালের জন্য। এক্সপেরিমেন্টাল হেড লস অলওয়েজ তোমার থিওরিটিক্যালের চেয়ে বেশি হয়, কারণ হচ্ছে এক্সপেরিমেন্টালি আমরা
যে পাইপগুলো ইউজ করলে অনেক পুরাতন, অনেক সার্ফেস অনেক রাফ, আর হলো যে থিওরিটিক্যালি যেগুলো আমরা ধরি সেখানে আমরা কাইন্ড অফ স্মুথ ধরে নিই, ওইখানে কিন্তু এত বেশি মানে অ্যাকচুয়ালি যত তার চেয়ে হলো যে অনেক বেশি রাফ থাকে, মানে যত আমরা থিওরিটিক্যালি এইটা ধরি না। এই কারণে আমাদের যে থিওরিটিক্যাল যে ভ্যালুটা এবং সেখানে অলওয়েজ ভুল থাকে। তো তোমাদের ডিসকাশনে এই জিনিসগুলো বলতে হয় যে কি কি কারণে হলো যে এক্সপেরিমেন্টালি আমরা বেশি পাই, মানে হেড লসটা বেশি হয়, আর হলো যে তোমাদের কি কি ভুল হয়েছিল যে যে কারণে হলো মানে তোমরা তখন কিছু করা নাই, বাট আমি জাস্ট বলতেছি যে কি কি কারণে হলো যে আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট ভুল আসতে পারে, হলো যে আমাদের কি কি মডিফিকেশন আমরা করতে পারি, যে যে মডিফিকেশন করলে হলো যে আমাদের কোনো মানে রেজাল্ট আরো বেটার হইতো, মানে দুইটার ভ্যালু কাছাকাছি আসতো। ঠিক আছে, আমরা তো চাই যে আমরা ক্যালকুলেশন করে যেটা বের করবো ওটা অ্যাকচুয়াল হবে, আর ওটা তো হয় না। তো ওই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে টোটাল দুইটা প্লট এবং হলো যে ওই যে সেম গ্রাফ পেপারের মধ্যে আর কি দুইটা দুইটা করে তোমার লাইন থাকবে। তো এইটার জন্য তোমরা ইকুয়েশন দেখাবা যে y সমান এক্স টু দি পাওয়ার বি। ঠিক আছে, এই ফরম্যাটে ইকুয়েশন দেখো, যেটা আমরা বলছিলাম কি যে হেড লস ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার বাই 2j। ঠিক আছে, তো এখানে তো পাওয়ার 2 থাকে, আমরা দেখতে চাই যে আসলে পাওয়ার 2 থাকে কিনা। তাহলে বি এর ভ্যালু যদি 2 এর আশেপাশে হয় বা ধরো 2 এর চেয়ে বেশি হয়, তাহলে ওগুলা দেখে আমরা মানে একটা আইডিয়া পাবো যে আমাদের এক্সপেরিমেন্টের জন্য ওই ওইটা কতটুকু কাজ করছে এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এগুলার ইকুয়েশন দেখাবা যে ট্রেন্ড লাইন ইকুয়েশন। আই গেস তোমরা বের করতে পারো এতদিনে, মানে এক্সেল এ হলো যে করা যায়, এক্সেল এর মাধ্যমে করা যায়। তোমরা যদি কেউ না পারো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো আর কি, যে কিভাবে এক্সেল এর যে ইকুয়েশন গুলো দেখানো যায়। ঠিক আছে, তোমরা নিজেরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। তো বেসিক্যালি আমাদের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক এই পর্যন্তই আর কি। আর হলো যে আর তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে বা ক্যালকুলেশন কিভাবে করবা ওটা বুঝতেছো না বা এরকম কিছু? স্যার, ডাটা যেগুলো হচ্ছে আগের স্লাইডে দেখানো ছিল ওগুলাই নিব আমরা সবার জন্য সেম? হ্যাঁ, অবজার্ভ ডাটা সবার জন্য সেম। হ্যাঁ, অবজার্ভ ডাটা যেটা আছে ওইটা সবার জন্য সেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে একটা কথা আছে যে নমিনাল পাইপ ডায়ামিটার এবং শিডিউল নাম্বার, এই দুইটা ভ্যালু থেকে তোমরা হলো যে পাইপের ইনার ডায়াটা পাবা। ঠিক আছে, এটা একটা টেবল আছে বইয়ের মধ্যে, একটা টেবল পাবা। এখানে একই নমিনাল পাইপ ডায়ামিটারের আন্ডারে দেখবে যে অনেকগুলো শিডিউল নাম্বার, যে 40, 80 এরকম বা 60। তো হলো যে এই জিনিসটা হচ্ছে যে নমিনাল পাইপ ডায়ামিটার, যেহেতু হলো যে কমার্শিয়ালি পাইপ যখন প্রডিউস করে, এখন তুমি যদি বলো যে আমার হলো যে 17 সেন্টিমিটার ডায়ার একটা লাগবে, পাইপ লাগবে, ঠিক আছে, এক্স্যাক্টলি ওইটা কিন্তু বানায় না। কারণ হচ্ছে কমার্শিয়ালি বানানোর জন্য ওরা ওদের সুবিধা মতো কিছু মাপ আছে, তুমি জাস্ট গিয়ে চুজ করো। তো এই জিনিসগুলোর সুবিধার জন্য নমিনাল পাইপ ডায়ার জিনিসটা আসছে, যে তারা হলো যে আউটার ডায়াটা ফিক্স রেখে জাস্ট পাইপের যে থিকনেসটা ওইটা চেঞ্জ করে করে কয়েকটা রাখে। মানে এটা তো যে কমার্শিয়ালি তোমার জিনিসটা খুঁজে পাওয়া সুবিধার জন্য। তো নমিনাল পাইপ ডায়ামিটার দেখে তার আন্ডারে কয়েকটা শিডিউল নাম্বার থাকে, শিডিউল নাম্বার চেঞ্জ হলে থিকনেস চেঞ্জ হয়। তুমি ইনার ডায়া তোমার যেটা দরকার ওই ইনার ডায়াটা খুঁজে বের করতে পারবা এই শিডিউল নাম্বার থেকে এবং নমিনাল পাইপ সাইজ দেখে। তো তোমাদের বইয়ে চার্ট আছে, যেমন এখানে নমিনাল পাইপ ডায়ামিটার দেওয়া আছে 1/2 ইঞ্চ আর শিডিউল নাম্বার দেওয়া আছে তোমার 40। তাহলে এই দুইটা ভ্যালু থেকে তোমরা হলো যে বের করতে পারবা যে তোমাদের অ্যাকচুয়ালি যে পাইপটা ইউজ করা হয়েছে ওই পাইপের ইনার ডায়া কত। তো ওই ডায়ামিটারটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হাইড্রোলিক ডায়ামিটার, যেহেতু আমাদের সার্কুলার ক্রস সেকশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খালি বলা বাকি ছিল, তাহলে এইটা তোমরা ইউজ করবে আর কি। ওকে, তাহলে তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে হলো যে তোমাদের কুইজটা আমি নিয়ে ফেলবো এখন। তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? স্যার, এই এক্সপেরিমেন্টটা নরমাল রিপোর্টের ডেডলাইনটা কি নেক্সট উইকে হবে নাকি এক্সটেন্ড হবে? আচ্ছা, তোমাদের আগেরটার ডেট কবে দেওয়া হয়েছে? আগেরটা ডেডলাইন হলো নেক্সট উইকে।
আচ্ছা, তাহলে এটা ডেডলাইন হচ্ছে তোমাদের টুইসডে থাকবে, টুইসডে সকাল 9টায়। আচ্ছা আচ্ছা, আজকে তো রবিবার তাই না? সোম মঙ্গল, ওকে। আচ্ছা, টুইসডে না, এটা ওয়েনসডে দিব আমি। হ্যাঁ, ওয়েনসডেতে সকাল 9টা পর্যন্ত টাইম থাকবে। জি ওকে। স্যার আচ্ছা, মানে এই সপ্তাহের? এই সপ্তাহে না, এই সপ্তাহে তো তোমরা এক্সপেরিমেন্ট করতেছো। মানে তোমাদের আগেরটারই ডেডলাইন দেওয়া হয়েছে, আগের এক্সপেরিমেন্ট 2 এর ডেডলাইন দেওয়া হয়েছে বোধহয় রবিবারে, তাই না? নেক্সট উইকের রবিবারে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে এইটা যাবে তোমার নেক্সট উইকের বুধবারে। স্যার তাহলে ফর্মালটা কি নেক্সট মানে 2 উইক পর? ফর্মালটা তো 2 উইক পরে। আজকে হচ্ছে তো, তাহলে হলো যে ওই ফর্মালটাও হয়তো তোমার ওই বুধবারেই দিতে বলবো আর কি। বুঝতে পারছো? তারপরের উইকের বুধবারে দিবা যাদের ফর্মাল, শুধু তারা। আর যাদের নর্মাল তারা তো হলো যে নেক্সট উইকের বুধবারে দিবা, আর যাদের ফর্মাল তারা ওই 2 উইক পরে বুধবারে দিবা। ঠিক আছে? তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমাদের হলো আমি ইয়েটা দিয়ে দিই, কুইজটা। নাকি আহ, আর কোনো, আর কি সময় লাগবে নাকি? স্যার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে যে আমি তোমাদের এই কোশ্চেনটা আপলোড করে দিব, ওই টিমসে আপলোড হবে আর কি। আচ্ছা, তোমাদের এই যে এখন 4টা 3 বাজে, 4টা 5 বাজলে কোশ্চেন হচ্ছে যে তোমাদের আপলোড হবে। ঠিক আছে? তোমাদের সময় থাকবে 10 মিনিট, 10 মিনিট পরে আমি হলো যে ম্যানুয়ালি এটা অফ করে দিব। ঠিক আছে? তো সবাই হলো এই 10 মিনিটের মধ্যেই সাবমিট করে দিব যেটা পারো। এক মিনিট পরে কোশ্চেন আপলোড হবে, তারপর হলো যে 10 মিনিট সময়। তোমাদের কোশ্চেন আপলোড হয়েছে, তোমরা দেখো পোস্টের মধ্যে যাও। সবাই প্রশ্ন পেয়েছো নাকি? দেখো, দেওয়া হয়েছে। জি স্যার, আসছে। জি স্যার, আসছে।
তোমাদের কিন্তু লেস দেন 2 মিনিট আছে এখন। আচ্ছা তোমরা সবাই সাবমিট করে দাও, কিন্তু এখন কিন্তু সময় নেই, আমি দেখি যে কজন সাবমিট করছো। মাত্র 12 জন, মাত্র 12 জন সাবমিট করছো, বাকিরা কি সাবমিট করবে না? তোমাদের লাস্ট মিনিট চলতেছে কিন্তু। 50 জন সাবমিট করছে, এখন 10 জন সাবমিট করেনি, লাস্ট মিনিট। আচ্ছা তোমাদের আচ্ছা সাবমিট করে নাই কেউ, কে আছে? রোজ 17, সে কি আসে নাই? রোজ 17, রোজ 56, এই দুজন কি আসছে নাকি আসে নাই? 17 স্যার কারেন্ট চলে গেছিল। 17 কোথায়, এখন কি আসছে সে? এখন স্যার বলতে পারতেছি না, আছে কারেন্ট লেটে আসছে তো। স্যার আমি 17 সাবমিট হয়েছে। 17 সাবমিট করছো তুমি? জি আর স্যার। রোল 56 কি আছে? রোল 56, আমাদের রোল 56 কে? রোল 17টা সাবমিট হয়েছে, হ্যাঁ। স্যার আমি 56 আমারটা সাবমিট হয়েছে, করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে, আমি দেখতেছি এখন সাবমিট হয়ে গেছে। ওকে, তাহলে তোমরা আহ, এই, তোমরা রেসপন্ড করো আর কি। আমাদের যাদের ইয়ে আছে, যারা ফর্মাল আছে তারা হলো এই, তাহলে তোমাদের 2 উইক সময় আর কি। ঠিক আছে, কিছু যদি না বুঝো সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারো। ওকে, আর যদি কোনো কোশ্চেন না থাকে কারো, তাহলে হলো যে সবাই, তাহলে আমি মিটিং ক্লোজ করে দিব আর কি এখন। ঠিক আছে, আমি মনে হয় কারো কোশ্চেন দেখতেছি না। ঠিক আছে, আমি তাহলে মিটিং ক্লোজ করে দিচ্ছি, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে আর কি। ওকে, ভালো থাকো সবাই।